আজকের আলোচনার বিষয় কিন্তু বেশ জটিল, আবার খুব গুরুত্বপূর্ণ। ভারত কেন রাশিয়া থেকে এত তেল কিনছে, বিশেষ করে যখন আমেরিকা, পশ্চিমারা এর ঘোর বিরোধী। আমরা একটা নির্দিষ্ট রিপোর্টের গভীরে যাব আজ। শিরোনামটা মনে রাখুন, ভারত রাশিয়া তেল বাণিজ্য, কারণ ও বিরোধিতার চালচিত্র। আমাদের লক্ষ্য হলো এই রিপোর্টের তথ্যগুলো ঘেঁটে আসল কারণগুলো বোঝা। মানে ভারত কেন এটা করছে, আর আমেরিকা বা ধরুন ডোনাল্ড ট্রাম্প কেনই বা এতটা অসন্তুষ্ট। হ্যাঁ, আর শুরু করার আগে একটা তথ্য ভাবুন তো, যেটা রিপোর্টের শুরুতেই আছে। ভারত তার মোট জ্বালানি তেলের চাহিদার প্রায় 85% বাইরে থেকে আনে, ইম্পোর্ট করে। তো এই বিশাল নির্ভরতার মধ্যে যখন রাশিয়া অনেক কম দামে তেল দিতে চাইছে, মানে বিশ্ববাজারের চেয়ে অনেক সস্তায়, তখন ব্যাপারটা শুধু অর্থনীতির থাকে না, ভূ রাজনৈতিক দিক থেকেও খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। এই রিপোর্টটা আমাদের এই জটিল ছবিটা বুঝতে সাহায্য করবে। ঠিক, তাহলে আসুন রিপোর্টের সূত্র ধরেই এগোই। ভারত ঠিক কেন রাশিয়ার কাছ থেকে তেল কিনছে? মানে রিপোর্ট অনুযায়ী সবচেয়ে বড় কারণটা কি? শুধুই দাম? হ্যাঁ, রিপোর্টের একটা বড় অংশ জুড়েই কিন্তু এই আর্থিক কারণটার কথা বলা হয়েছে। আসল কারণ হলো দামটা বেশ কম, উল্লেখযোগ্যভাবে কম। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার ওপর যখন পশ্চিমারা নিষেধাজ্ঞা দিল, তখন রাশিয়া কি করলো? নিজেদের তেল বিক্রি চালু রাখতে বিশাল ছাড় দিতে শুরু করলো। রিপোর্ট বলছে কোনো সময় তো ব্যারেল প্রতি $30 বা তারও বেশি ছাড় ছিল। এবার ভাবুন, ভারতের মতো দেশ যারা বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক আর 85%-এর বেশি আমদানি করে, তাদের জন্য এই ছাড়টা তো বিরাট একটা আর্থিক সুবিধা, তাই না? এটা সরাসরি ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বাঁচাতে সাহায্য করে, ট্রেড ডেফিসিট কমাতেও সাহায্য করে। তার মানে ব্যাপারটা শুধু সস্তায় তেল পাওয়া নয়, এর একটা গভীর ম্যাক্রো ইকোনমিক প্রভাবও আছে। রিপোর্টে যেমন মুদ্রাস্ফীতির কথা বলা হয়েছে। একদম ঠিক। ওই রিপোর্টটায় ডিটেলে দেখানো হয়েছে কিভাবে এই সস্তা তেলটা ভারতের ভেতরের বাজারে, ডোমেস্টিক মার্কেটে, ফুয়েলের দামটাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করেছে। যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে, তখনও ভারত কিন্তু নিজেদের নাগরিকদের কিছুটা হলেও স্বস্তি দিতে পেরেছে এই কম দামে কেনা তেলের জন্য। আর এর প্রভাব তো সবখানে পড়েছে। ধরুন ট্রান্সপোর্ট খরচ, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। রিপোর্ট বলছে এর ফলে ইনফ্লেশনের চাপটা কিছুটা হলেও কমানো গেছে, যেটা বিশেষ করে ওই প্যান্ডেমিকের পর অর্থনীতির রিকভারির জন্য খুব দরকার ছিল। কৃষি বা ধরুন ছোট মাঝারি শিল্প যারা ফুয়েলের দাম নিয়ে খুব চিন্তায় থাকে, তারাও সুবিধা পেয়েছে। সুতরাং এটা শুধু সস্তায় কিছু কেনা নয়, দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখার একটা গুরুত্বপূর্ণ হাতিয়ারও বটে। আচ্ছা, এই অর্থনীতির কারণটা তো বুঝলাম। এর বাইরে রিপোর্টে কি জ্বালানির নিরাপত্তার দিকটাও গুরুত্ব পেয়েছে? ধরুন শুধু একটা অঞ্চলের উপর নির্ভরতা কমানোর যে চেষ্টাটা। হ্যাঁ, এবং সেটাও বেশ জোরালোভাবেই এসেছে রিপোর্টে। দেখুন, বহুদিন ধরে ভারতের অপরিশোধিত তেলের প্রধান সোর্স ছিল মিডল ইস্টের দেশগুলো, তাই না? ইরাক, সৌদি আরব, ইউএই। হ্যাঁ, ওগুলোই তো ছিল মেনলি। ঠিক, কিন্তু ওই অঞ্চলের জিওপলিটিক্যাল আনরেস্ট, আবার ধরুন ওপেক প্লাস দেশগুলোর প্রোডাকশন কমানো বাড়ানোর সিদ্ধান্ত, এগুলোর কারণে সাপ্লাই নিয়ে একটা অনিশ্চয়তা, দামের ওঠানামা, এগুলো ভারতের জন্য একটা চিন্তার কারণ ছিলই। রিপোর্টে উল্লেখ করা হয়েছে ভারত এই ঝুঁকিটা কমাতে অনেক দিন ধরে চেষ্টা করছিল তাদের সাপ্লাই সোর্স ডাইভার্সিফাই করার। রাশিয়া থেকে তেল আমদানিটা সেই চেষ্টা নিয়ে একটা অংশ। যখন রাশিয়া একটা বড় সাপ্লায়ার হিসেবে উঠে এলো, তখন ভারতের বার্গেনিং পাওয়ারটাও বাড়ে, আর কোনো একটা জায়গায় সমস্যা হলে হঠাৎ করে সাপ্লাই কমে যাওয়ার ভয়টাও কমে। এটাকে ভারতের লং টার্ম এনার্জি সিকিউরিটির জন্য একটা স্ট্র্যাটেজিক পদক্ষেপ হিসেবেই দেখানো হয়েছে রিপোর্টে। বেশ, তাহলে আমরা পেলাম অর্থনৈতিক সুবিধা, জ্বালানি নিরাপত্তা, কিন্তু এর সাথে ভারতের নিজেদের বিদেশ নীতির যে দর্শন, ওই যে কৌশলগত স্বায়ত্তশাসন বা স্ট্র্যাটেজিক অটোনমির কথা বলা হয়, সেটার যোগসূত্রটা ঠিক কোথায়? রিপোর্টে কি এ বিষয়ে কিছু বলা হয়েছে? অবশ্যই। রিপোর্টটাই ভারতের এই স্বাধীন বিদেশ নীতির বিষয়টা বেশ গুরুত্ব দিয়ে অ্যানালাইজ করা হয়েছে। দেখুন, কৌশলগত স্বায়ত্তশাসনের মূল কথাটা কি? ভারত কোনো নির্দিষ্ট ব্লক বা জোটের দিকে পুরোপুরি ঝুঁকে না পড়ে প্রত্যেকটা আন্তর্জাতিক ইস্যুতে নিজেদের জাতীয় স্বার্থ বিবেচনা করে ইন্ডিপেন্ডেন্টলি সিদ্ধান্ত নেবে।
ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার ওপর যে ওয়েস্টার্ন স্যাংশনসগুলো এসেছে সেগুলো তো ইউএন সিকিউরিটি কাউন্সিল অ্যাপ্রুভড নয়, তাই আন্তর্জাতিক আইন অনুযায়ী ভারত কিন্তু সেগুলো মানতে বাধ্য নয়। রিপোর্ট অনুযায়ী ভারতের সুযোগটাই কাজে লাগিয়েছে। তারা দেখাতে চেয়েছে যে তারা আমেরিকার বা অন্য কোনো পাওয়ারের চাপের কাছে মাথা নোয়াবে না, যদি না সেটা তাদের ন্যাশনাল ইন্টারেস্টের বিরুদ্ধে যায়। রাশিয়ার কাছ থেকে তেল কেনাটা সেই নীতির একটা জোরালো প্রকাশ। তবে হ্যাঁ, রিপোর্টে এটাও বলা হয়েছে যে এই অটোনমি দেখানোর পাশাপাশি ওই বিশাল অর্থনৈতিক সুবিধাটাকেও কিন্তু বাদ দেওয়া যায় না। দুটো জিনিস এখানে একসাথেই কাজ করেছে আসলে। কিন্তু এই স্বাধীন অবস্থান নেওয়াটা কি সবসময় সহজ? মানে রিপোর্টে কি এর চ্যালেঞ্জগুলোর কথাও আছে? যেমন ধরুন, আমেরিকার মতো একটা শক্তিশালী পার্টনার, সে তো অখুশি হচ্ছে। হ্যাঁ, চ্যালেঞ্জের দিকটাও রিপোর্টে এসেছে বইকি। এই অটোনমি বজায় রাখাটা খুবই কঠিন একটা ব্যালেন্সিং অ্যাক্ট, বিশেষ করে যখন আমেরিকার মতো স্ট্র্যাটেজিক পার্টনার এর বিরোধিতা করছে। কিন্তু ভারতের যুক্তি হলো তাদের প্রায় 140 কোটি মানুষের এনার্জি নিড পূরণ করাটা তাদের প্রথম দায়িত্ব। আচ্ছা, এবার তাহলে আমেরিকার দিকটা দেখা যাক, যেটা প্রতিবেদনের একটা বড় অংশ জুড়ে আছে। ঠিক, এবার তাহলে আমেরিকার অবস্থানে আসি। ডোনাল্ড ট্রাম্প তো বেশ সোজাসুজি সমালোচনা করেছেন, আর বাইডেন প্রশাসনও যে খুব একটা খুশি নয় সেটাও তো বোঝা যাচ্ছে। রিপোর্টে আমেরিকার এই বিরোধিতার মূল কারণগুলো কি বলা হয়েছে? মানে রাশিয়া আমেরিকার পুরনো শত্রু, এটাই কি সব? রিপোর্টের বিশ্লেষণ অনুযায়ী এটাই প্রধান কারণ, তবে একমাত্র কারণ নয়। দেখুন, আমেরিকা আর রাশিয়া তো বহুদিনের জিওপলিটিক্যাল আর স্ট্র্যাটেজিক রাইভেল। স্নায়ুযুদ্ধের পর থেকে এই রাইভেলরি কমেনি, বরং ইউক্রেন সংকটের পর তো আরও বেড়েছে। পশ্চিমা দেশগুলো, বিশেষ করে আমেরিকা, রাশিয়ার ওপর খুব কড়া নিষেধাজ্ঞা চাপিয়েছে। কেন? তাদের অর্থনীতিকে দুর্বল করে দিতে, যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা কমাতে। এখন ভারত যখন এত বিপুল পরিমাণে রাশিয়ার তেল কিনছে, তখন কি হচ্ছে? তখন ওই নিষেধাজ্ঞার কার্যকারিতাটা কমে যাচ্ছে। তেল বিক্রির টাকাটা তো মস্কোর কোষাগারে যাচ্ছে, তাই না? যেটা তাদের অর্থনীতিকে কিছুটা হলেও চালু রাখছে। রিপোর্ট অনুযায়ী ওয়াশিংটনের মূল লক্ষ্য হল রাশিয়াকে ফিনান্সিয়ালি আর ডিপ্লোম্যাটিক্যালি একেবারে আইসোলেট করে ফেলা। ভারতের এই বাণিজ্য সেই লক্ষ্য পূরণের পথে একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই ভূরাজনৈতিক কারণটা বুঝলাম। এর পাশাপাশি আমেরিকার নিজেদেরও তো তেল রপ্তানির একটা ব্যাপার আছে। রিপোর্টে কি এই ট্রানজ্যাকশনাল দিকটার ওপর জোর দেওয়া হয়েছে? হ্যাঁ, প্রতিবেদনের একটা অংশে এই কমার্শিয়াল অ্যাঙ্গেলটা উঠে এসেছে। আমেরিকা তো এই শেল অয়েল আর গ্যাসের বিশাল রিজার্ভের জোরে এখন বিশ্বের অন্যতম প্রধান এনার্জি এক্সপোর্টার হয়ে গেছে। তো স্বাভাবিকভাবেই তারা চাইবে ভারতের মতো এত বড় আর গ্রোয়িং একটা মার্কেট তাদের এনার্জি কিনুক, রাশিয়ার নয়। রিপোর্ট বলছে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের ওই আমেরিকা ফার্স্ট পলিসির সময়ে এই বাণিজ্যিক স্বার্থের ব্যাপারটা আরও বেশি সামনে এসেছিল। আমেরিকার কোম্পানিগুলো ভারতের কাছে এলএনজি, অপরিশোধিত তেল বিক্রি বাড়াতে খুব আগ্রহী। তাই ভারত যখন রাশিয়া থেকে সস্তায় তেল কিনছে, সেটা আমেরিকা শুধু জিওপলিটিক্যাল ইন্টারেস্টেই নয়, তাদের পোটেনশিয়াল কমার্শিয়াল ইন্টারেস্টও আঘাত করছে। এটা একটা মিক্সড সিচুয়েশন আর কি, যেখানে জিওপলিটিক্স আর ইকোনমিক্স একেবারে জড়িয়ে আছে। বিষয়টা সত্যি জটিল। আর এর সাথে যোগ হচ্ছে ওই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির ব্যাপারটা। চীনকে সামলানোর জন্য আমেরিকা ভারতকে পাশে চায়, কিন্তু ভারত আবার রাশিয়ার সাথে ব্যবসা করছে। রিপোর্টে এই টানাপোড়েনটা কিভাবে ব্যাখ্যা করা হয়েছে? এই ব্যাপারটা পরিস্থিতিকে আরও অনেক মাল্টিলেয়ার্ড করে তুলেছে, আর রিপোর্ট এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। দেখুন, আমেরিকা ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের যে ক্রমবর্ধমান মিলিটারি আর ইকোনমিক ইনফ্লুয়েন্স, সেটাকে কাউন্টার করতে চায়। আর এই স্ট্র্যাটেজিতে ভারতকে তারা একটা অপরিহার্য স্তম্ভ, মানে একটা লিঞ্চপিন হিসেবে দেখে। কোয়াড মানে আমেরিকা, ভারত, জাপান, অস্ট্রেলিয়ার জোট, সেটা তো এরই প্রমাণ। কিন্তু সমস্যাটা হলো, রাশিয়া ঐতিহাসিকভাবে ভারতের বেশ বিশ্বস্ত বন্ধু, ডিফেন্স ইকুইপমেন্টের বড় সাপ্লায়ার। আবার আন্তর্জাতিক ক্ষেত্রে রাশিয়া আর চীন প্রায় আমেরিকার প্রভাবের বিরুদ্ধে একজোট হয়। তাই ভারত যখন রাশিয়ার সাথে ইকোনমিক রিলেশন, বিশেষ করে এই তেল বাণিজ্যটা বাড়াচ্ছে, তখন ওয়াশিংটনের জন্য সেটা একটা অস্বস্তিকর মেসেজ দিচ্ছে। রিপোর্ট অনুযায়ী আমেরিকার পলিসি মেকারদের একাংশ মনে করেন এটা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির মূল উদ্দেশ্যের সাথে ঠিকঠাক সঙ্গতিপূর্ণ নয়। কারণ চীনকে কাউন্টার করার জন্য ভারতকে পাশে টানার চেষ্টার মধ্যেই যদি ভারত আবার রাশিয়ার অর্থনীতিকে সাপোর্ট দিয়ে যায়, তাহলে সেটা আমেরিকার বৃহত্তর স্ট্র্যাটেজিক প্ল্যানের মধ্যে একটা কন্ট্রাডিকশন তৈরি করে। তাহলে আমেরিকার দিক থেকে দেখলে তাদের আপত্তির যথেষ্ট কারণ আছে।
ভূরাজনৈতিক, অর্থনৈতিক, আবার কৌশলগত। এই চাপের মুখে ভারত কিভাবে নিজেদের ডিফেন্ড করছে? রিপোর্টে কি ভারতের পাল্টা যুক্তিগুলো তুলে ধরা হয়েছে? হ্যাঁ, প্রতিবেদনে ভারতের যুক্তিগুলো বেশ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। ভারত মূলত কয়েকটা পয়েন্টের ওপর জোর দিচ্ছে। প্রথমত, তারা বারবার বলছে যে এই তেল কেনাটা সম্পূর্ণ লিগ্যাল। এটা কোনো আন্তর্জাতিক আইন বা জাতিসংঘের নিষেধাজ্ঞা ভঙ্গ করছে না, তাই নীতিগতভাবে এতে কোনো সমস্যা নেই। দ্বিতীয়ত, ভারত কিন্তু পশ্চিমা দেশগুলোর দিকেও আঙুল তুলছে। রিপোর্টে বলা হয়েছে ভারতীয় অফিসিয়ালরা প্রায়ই বলেন যে ইউক্রেন যুদ্ধ শুরুর পরেও ইউরোপীয় দেশগুলো অনেক দিন ধরে রাশিয়া থেকে গ্যাস, তেল কিনেছে এবং এখনও কিছু কিছু কিনছে। তাহলে শুধু ভারতকে কেন টার্গেট করা হচ্ছে? তারা বোঝাতে চায় যে ইউরোপের এনার্জি সিকিউরিটি যদি ইম্পর্ট্যান্ট হয়, তাহলে ভারতের 140 কোটি মানুষের এনার্জি সিকিউরিটিও সমান গুরুত্বপূর্ণ। তৃতীয়ত, এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ যুক্তি হিসেবে, ভারত তাদের বিশাল জনসংখ্যার চাহিদা আর অর্থনৈতিক উন্নয়নের প্রয়োজনীয়তার কথা বলছে। তাদের মতে সাশ্রয়ী দামে জ্বালানি পাওয়াটা ভারতের কোটি কোটি মানুষের জীবনযাত্রা আর দেশের ইকোনমিক গ্রোথের জন্য অপরিহার্য। এটাকে তারা ন্যাশনাল ইন্টারেস্টের প্রশ্ন হিসেবেই দেখছে, কোনো পলিটিক্যাল মেসেজ দেওয়ার চেয়েও বেশি। রিপোর্ট অনুযায়ী ভারত এই যুক্তিগুলো দিয়েই একটা খুব কঠিন ব্যালেন্সিং অ্যাক্ট করার চেষ্টা করছে। একদিকে আমেরিকার সাথে স্ট্র্যাটেজিক রিলেশনশিপ বজায় রাখা, যেটা চীনের মোকাবেলায় দরকারি, অন্যদিকে রাশিয়ার সাথে পুরনো সম্পর্ক আর এই সস্তা তেলের সুবিধাটাকেও হাতছাড়া না করা। তাহলে পুরো বিষয়টা যদি আমরা এই রিপোর্টের আলোকেই দেখি সংক্ষেপে, তাহলে ছবিটা দাঁড়াচ্ছে এরকম। একদিকে ভারতের জন্য বিরাট অর্থনৈতিক সাশ্রয়, এনার্জি সাপ্লাইয়ের নিরাপত্তা বৃদ্ধি আর নিজেদের স্বাধীন বিদেশ নীতি দেখানোর সুযোগ, আর অন্যদিকে আমেরিকার জন্য তাদের প্রধান জিওপলিটিক্যাল রাইভালকে দুর্বল করার চেষ্টা, নিজেদের এনার্জি বিক্রির বাজার বাড়ানোর ইচ্ছা, আর ওই ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজির জটিল সমীকরণ মেলানোর চ্যালেঞ্জ। একদম নিখুঁত সারসংক্ষেপ। প্রতিবেদনটি আসলে এই দ্বন্দ্বটাকেই সামনে এনেছে, ইকোনমিক রিয়েলিজম বনাম জিওপলিটিক্যাল আইডিওলজি আর প্রেশার। ভারত তার ন্যাশনাল ইন্টারেস্টকে, মানে ইকোনমিক স্টেবিলিটি আর এনার্জি সিকিউরিটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, কারণ সস্তা তেলটা তাদের জন্য এই মুহূর্তে খুব দরকারি। রাশিয়াও এই সুযোগে নিষেধাজ্ঞার প্রভাব কাটাতে আর আয় বাড়াতে আগ্রহী। অন্যদিকে আমেরিকা চাইছে তার জিওপলিটিক্যাল লক্ষ্য পূরণ করতে, গ্লোবাল সিস্টেমে নিজেদের প্রভাব বজায় রাখতে। ডোনাল্ড ট্রাম্পের মতো নেতারা হয়তো বিষয়টাকে আরও সোজাসাপটা কমার্শিয়াল ডিলের মতো দেখছেন। কেন আমাদের তেল না কিনে শত্রুর তেল কিনছো? রিপোর্টটার সবচেয়ে ইন্টারেস্টিং দিক হলো এটা দেখানো যে কিভাবে এই তেল বাণিজ্যকে ঘিরে বিভিন্ন দেশের জাতীয় স্বার্থ, হিস্টোরিক্যাল সম্পর্ক আর ভবিষ্যতের স্ট্র্যাটেজিক প্ল্যানগুলো একে অপরের সাথে টক্কর খাচ্ছে বা মিলে যাচ্ছে। বোঝা গেল পরিস্থিতিটা আসলেই বেশ মাল্টিডাইমেনশনাল। খুব সহজে এর সাদা কালো বিচার করা সম্ভব নয়। ভারত আপাতদৃষ্টিতে একটা কঠিন কিন্তু বেশ বাস্তবসম্মত পথই বেছে নিয়েছে মনে হচ্ছে, যদিও এর লং টার্ম প্রভাব কী হবে তা এখনই বলা মুশকিল। ঠিক। আর এখানেই আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাই ভাবনার জন্য, যেটা রিপোর্টটা শেষ দিকেও ইঙ্গিত করা হয়েছে। দীর্ঘমেয়াদে ভারতের এই কৌশলগত স্বায়ত্তশাসন ধরে রাখার চেষ্টা আর আমেরিকার ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্ট্র্যাটেজিক লক্ষ্যের মধ্যে যে সূক্ষ্ম টানাপড়ন চলছে, তা বিশ্ব রাজনীতিতে কী প্রভাব ফেলবে, বিশেষ করে যখন এনার্জি সিকিউরিটি আর জিওপলিটিক্সের সমীকরণগুলো রোজই বদলাচ্ছে। ভারত কিভাবে এই দুটো বিপরীতমুখী চাপ সামলে চলবে, আর তার ফলে দক্ষিণ এশিয়া বা বৃহত্তর অর্থে বিশ্বের পাওয়ার ব্যালেন্সে কী ধরনের পরিবর্তন আসতে পারে, এই প্রশ্নগুলো নিঃসন্দেহে আগামী দিনে আরও গভীর আলোচনার জন্ম দেবে।